জামাত যে কতটা দূরদর্শী ও সঠিক পথে আছে আবারও তার প্রমাণ দেখুন। দর্শক, সরল কথায় বললে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। আপনি জামাতের হাজারো সমালোচনা করতে পারেন, আমি নিজেই জামাতের নানান দিকে সমালোচনা করি, পরামর্শ দিই, কিন্তু জামাত যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করেন সেটা জামাতের উপর একটা জুলুম হবে। 1971 সালের জামাতের ভূমিকা নিয়ে আপনি জামাতকে 2-4টা গালি দিতে পারেন, কারণ ওটা মহা ভুল ছিল। কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে সবচেয়ে সক্রিয় এবং সজাগ জামাত, এবং জামাত আছে বলে, জামাত বাংলাদেশের শক্তিশালী বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট আছে। ভারত বাংলাদেশ নিয়ে একদম চূড়ান্ত পর্যায়ে রেড লাইন ক্রস করতে সাহস পায়নি। এটা হচ্ছে সত্য কথা। দর্শক, আমিরে জামাত একটা কথা বলেছেন, আমরাই একমাত্র দল যাদের ভারত পছন্দ করে না। তারা বলেছেন দ্যাট মিনস ভারত। এটা দ্বারা কি বোঝা যায়? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র শত্রু ভারত, আর সে ভারত জামাতকে পছন্দ করে না। তাহলে হিসাব মিলিয়ে নেন 2-2-4, যে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায়, আর সেই ভারত জামাতকে পছন্দ করে না। এর মানে ভারতের প্রধান শত্রু জামাত। এখান থেকেই প্রমাণিত হয় যে জামাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। এবং এটা যে আমিরে জামাত দাবি করেছেন শুধু তা না, এটা ফ্যাক্ট যে ভারত, যেমন এরকম একটা রিপোর্ট সম্ভবত 2018 দিকে হয়েছিল, এবং সেই রিপোর্টের স্ক্রিনশট এখনো ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং আমরা যে কথা বলি, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করেন। বেশিরভাগ একটা শ্রেণী আছে চরমনাই বিএনপির, যারা টাকার বিনিময়ে সবসময় বসে থাকেন যে আমরা যাই বলি, যে টপিকই হোক না কেন, কিছু নির্দিষ্ট ফটো তাদের কাছে বানানো আছে, আমাকে নিয়ে, ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে নোংরা কিছু ফটো, ওইগুলো কমেন্ট করাই হচ্ছে তাদের কাজ। এরা টাকার বিনিময় করে। আবার কিছু বট আইডি দিয়েও আমাদের এখানে কমেন্ট করানো হয়। আমরা তো বট আইডি চিনি, যদিও বট এটা একটা গালি দেয়, অনেকে জামাতকে গালি দেয়, কিন্তু আসলে বট এটা একটা সফটওয়্যার, এটা একটা প্রোগ্রাম, যার মাধ্যমে আপনি টাকা দিয়ে আপনি আর্টিফিশিয়ালি কমেন্ট করাতে পারবেন, যে কোনো মানুষ না, কিন্তু আপনাকে গালি দিয়ে দেবে কমেন্টে। এবং যেহেতু মানুষের মাধ্যমে গালি দেওয়ানো কঠিন, আর বটকে যা বলবেন সেই কাজটা করে দিবে, একটা টাকার বিনিময়ে এই কাজটা করতে হয়। এই বট কমেন্টও আমাদের বিরুদ্ধে করা হয়, বিভিন্ন গোষ্ঠী করায়। তো এই জন্য যাই বলি না কেন, নির্দিষ্ট কিছু কমেন্ট করে। তো সেই কমেন্টগুলোর মধ্যে আবার আমাদের পক্ষেরও কিছু লোকজন সবসময় আমাদেরকে ডিফেন্ড করেন, যদি আমাদের পক্ষের লোকজন কমেন্ট কম করেন, কারণ পক্ষের লোকজনের ওইসব ফাও সময় নেই, তারা শুনবেন, শিখবেন। তো সেখানে এই কমেন্টটা প্রায় দেখি আমি, একটা স্ক্রিনশট কমেন্ট, কি যে জামাত ইসলামী বাদে সব দল ভারতে স্বাগত। এর মানে ভারত বাংলাদেশের যে কোনো দলের সাথে সম্পর্ক করতে চায় বা পারে, আওয়ামী লীগ, বিএনপি, কারোর সাথে কোনো আপত্তি নেই, কিন্তু জামাতকে কোনো ছাড় নেই। জামাত কখনো ভারতে স্বাগত নয়। হয়তোবা 5 আগস্ট পট পরিবর্তনের পর ভারত বাধ্য হয়ে জামাতের সাথে বসেছে, বা জামাতকে দাওয়াত দেয়, বা জামাতও দাওয়াত দেয়, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে জামাত ভারতে স্বাগত নয়, এবং ভারত জামাতের কাছে স্বাগত নয়। এটা একদম ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, এটা যেরকম সত্য, পশ্চিম দিগন্তে অস্ত যায়, এটা যেরকম সত্য, ঠিক তো দ্রুপ এটাও সত্য যে ভারত জামাতকে শত্রু মনে করে, জামাতকে পছন্দ করে না। ভারত মনে করে বাংলাদেশে তাদের যে এজেন্ডা, তাদের যে হেজিমনি, এটার জন্য মূল শত্রু হচ্ছে জামাত, শিবিরের যে রাজনীতি, শিবির তাদের কর্মীদের যে ট্রেনিং দেয়, এবং তারাই তো পরে বেসিক্যালি জামাত করে। এগুলো পুরো আপাদমস্তক ভারত বিরোধী। এবং বাংলাদেশের রাজনীতির মূল সংকটই হচ্ছে ভারতের আধিপত্যবাদ ভার্সাস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের চেতনা, আকাঙ্ক্ষা। সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের চেতনার ভিত্তিক রাজনীতি করে জামাত ইসলামী। জামাত ইসলামী যে রাজনীতি করে, এটাকে আপনি ইসলামী রাজনীতি বলবেন বা না মুসলিম রাজনীতি বলবেন, এটা নিয়ে বিতর্ক করতে পারেন। জামাত এখনো কি ইসলামী রাজনীতিতে আছে, না মুসলিম রাজনীতি করছে? যে রাজনীতিটা একসময় বিএনপি করেছে। তবে আমি একটা ভবিষ্যৎবাণী করি, জামাত এখন পর্যন্ত ইসলামী রাজনীতিতে আছে,
কিন্তু ক্ষমতায় আসার সুবিধার্থে জামাত অদূর ভবিষ্যতে মুসলিম রাজনীতি করবে। ইসলামী রাজনীতি এবং মুসলিম রাজনীতির মধ্যে পার্থক্য আছে। তবে ইসলামী রাজনীতি দল হচ্ছে জামাত ইসলামী, আর মুসলিম রাজনীতি করতেন খালেদা জিয়া, জিয়াউর রহমান। মুসলিম রাজনীতি, পাকিস্তানের দিকে তাকান, মুসলিম রাজনীতি করতো ইমরান খান, আর পাকিস্তানে ইসলামী রাজনীতি করতো বা করে জামাত ইসলামী। এবং আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার, তিনি মুসলিম রাজনীতি করেন, ইসলামী রাজনীতি করেন না। তুরস্কের এরদোগান ইসলামী রাজনীতি করেন না, মুসলিম রাজনীতি করেন। রশিদ ঘানুশি একসময় ইসলামী রাজনীতি করতেন, তার প্যারাডাইম শিফট হয়ে তিনি এখন মুসলিম রাজনীতির তাত্ত্বিক। তো দর্শক, এর ইসলামী রাজনীতি আর মুসলিম রাজনীতির মধ্যে পার্থক্য আছে। তো জামাত ইসলামী হয়তোবা অদূর ভবিষ্যতে ইসলামী রাজনীতিকে সংকুচিত করে বা ইসলামী রাজনীতিকে নন পলিটিক্যাল বানিয়ে, সাংগঠনিক কাজ বানিয়ে ভোটের যে রাজনীতি ওইটাকে মুসলিম রাজনীতি বানাতে পারে, যেটা জামাত 2.0 আমরা বলি। এটা ভিন্ন আলোচনা। তো যে রাজনীতি করুক না কেন, ভারত জামাতকে পছন্দ করে না, করবে না। এই মুসলিম রাজনীতির অন্যতম অনুষঙ্গ ভারতের আধিপত্যবাদের বিরোধিতা, যেটা জিয়াউর রহমান করেছিলেন। এই কারণে জিয়াউর রহমানকে ভারত হত্যা করেছে। জিয়াউর রহমান এক খুনি অলরেডি গ্রেপ্তার হয়েছে, দেখেন না? এটা বিএনপির ব্যর্থতা যে জিয়াউর রহমানের খুনিকে এর আগে 2বার বিএনপি ক্ষমতা ছিল, ধরতে পারেনি এবং বিচার করতে পারেনি। এবার আশা করি তারেক রহমান পারবেন। আমরা তারেক রহমানের পাশে আছি এই ক্ষেত্রে। তো দর্শক, এটা এরকম একটা রিয়ালিটি যে জামাত এবং শিবির, এই কারণে শিবিরের ছেলেদের ধরে গাড়ির তলে হত্যা করা, শিবিরের ছেলেদের ক্রস ফায়ার দেওয়া, 2008 থেকে 2024 পর্যন্ত যে শিবির নির্যাতন, এগুলো পুরোটাই ভারতীয় প্রজেক্ট ছিল। কারণ ওই শিবিরের ছেলেরা তারা প্রশাসনে যায়, তারা সাংবাদিক হয়, তারা বুদ্ধিজীবী হয় এবং তারা ইন্ডিয়ান হেজিমনির ন্যারেটিভ ভেঙে দেয়। এই জন্য জামাত শিবির হচ্ছে ভারতের প্রধান শত্রু, অন্যান্য ইসলামী দল না। কারণ অন্যান্য ইসলামী দল ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে লড়াই করার ক্যাপাসিটি অর্জন করতে পারে না, কিন্তু জামাত পারে, শিবির পারে। এই কারণে তারা কখনোই পছন্দ করে না। এই জন্য আমরা আরো একটা কথা বলি, জামাতের মধ্যেও কেউ কেউ আছেন তারা বলেন যে না, ভারত তো আমাদের প্রতিবেশী, ভারতকে খুশি না করে ক্ষমতায় আসা যাবে না, অতএব ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক লাগবে, ভারত যেন আমাদেরকে সমর্থন দেয়, ক্ষমতায় আসুক, এইভাবে আমরা ক্ষমতায় আসবো। জামাতের মধ্যে এই স্কুল অফ থট আছে, স্বীকার করবে না, কিন্তু আমি জানি আছে। এখান থেকেও বের হয়ে আসতে হবে। কথা সত্য এটাই, ভারত কখনো জামাতকে বিশ্বাস করবে না। জামাতকে দূরের কথা, বিএনপিকেও ভারত চূড়ান্তভাবে বিশ্বাস করবে না। উপরে উপরে ফর দি টাইম বিং বিশ্বাস করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিএনপিকে, তারেক রহমানকে ভারত বিশ্বাস করবে না। জামাতকে তো নাই। জামাতকে যদি ভারত সমর্থন দিয়ে ক্ষমতায় আনে, বুঝবেন যে উদ্দেশ্য খারাপ। এই ক্ষমতায় আনছে উপরে, মানে উপরে তুলছে কি জন্য? উপরে তুলে আচার দেওয়ার জন্য। এজন্য জামাতের রাজনীতি হতে হবে A to Z ভারতের আধিপত্যবাদ বিরোধী, যেটা আমিরে জামাতের বক্তব্য থেকে স্পষ্ট হয়। এবং ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে করতে জামাত 71-এ ভুলও করে ফেলেছিল। কিন্তু কেউ কেউ এটা বলছেন যে জামাত যে কতটা দূরদর্শী, দেখেন একটা ফটোকার্ড ভেসে বেড়াচ্ছে গোলাম আজমের বক্তব্য। আমি কিন্তু এটাকে জাস্টিফাই করছি না। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতারা যখন ভারতের কাছে গিয়ে ইন্দিরা গান্ধী ষড়যন্ত্র করে ধারণা দিল আমাদের স্বাধীন করার জন্য, আপনারা সাহায্য করেন, তখন আমরা মহা চিন্তায় পড়লাম, ভারত তো আমাদের স্বাধীন করার জন্য আসে না, তারা আসবে তাদের স্বার্থে। এই যুক্তিতে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল জামাত, যেটা ভুল ছিল ডেফিনেটলি। কিন্তু এখন জামাতের এই দূরদর্শীরা অনেকের মতে এটা এখন প্রমাণিত হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী ভারতের জাতীয় সংসদে একটা কথা বলেছেন যে আমার দাদি ইন্দিরা গান্ধী ষড়যন্ত্র করে ভারতের লাভের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিলেন। তো গোলাম আজমের দূরদর্শিতা প্রমাণিত হয়ে গেছে, এটা কেউ কেউ বলার চেষ্টা করছে। তো এটা দূরদর্শিতা না হলেও ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, সজাগ সতর্ক থাকা, এইটা যে আমাদের দূরদর্শিতা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা যেত।